লাগছে ছাড় নয়ন। ওর আঙ্গুল একটু একটু করে আমার উরুর কাছে চলে এলো। একটা চুপি চুপি চাপ লাগলো তলপেটের নিচে। শরীর কেঁপে উঠল হালকা করে। আমি ওকে ঠেকালাম না, শুধু বললাম, নয়ন আর এগোবি না, দয়া করে। ও ধীরে ধীরে বলল, বৌদি তুমি নিজেই তো থামতে দিচ্ছ না। বন্ধুরা, আজ তোমাদের জন্য দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবে না। এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে দাঁড়িয়ে যাবে, তারপর পানি ঠপ ঠপ ঝরবে, আটকাতে পারবে না, তখন আমার সঙ্গে খেলতে চাইবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। ছাদে শুকোতে দেওয়া কাপড় তুলছিলাম, তখনই প্রথম ওকে দেখি। আমার দেওর নয়ন, কলেজ শেষ করে সদ্য বাড়ি ফিরেছে। 6 ফুট লম্বা, গা চকচকে, চোখে একরকম বেয়ারা সাহস। আমি সাদা কামিজ পরা, ভেজা কাঁধ ছুঁয়ে আমার চুল পড়ছিল পিঠ জুড়ে। গরম বাতাসে কাপড়ের ভাঁজ গায়ে লেপটে আছে, আর ও একদৃষ্টে তাকিয়ে। আমি চোখের কোণে ওর দিকে তাকিয়ে বললাম, এই নয়ন, এবার কি লজ্জাও কমেছে? ও হেসে বলে, তোমার মতো সুন্দর বৌদিকে দেখলে লজ্জা বলে কিছু থাকে না। কথাটা শুনে বুকের ভেতর কেমন একরকম খচখচ করে উঠল, আবার ভালোও লাগলো। সেই থেকে আমাদের লুকিয়ে লুকিয়ে দেখা, রান্নাঘরে হালকা হাত ছোঁয়া, চায়ের কাপ ধরিয়ে দিতে গিয়ে আঙুলে আঙুল লাগা, সব মিলে একটা খুনসুটি জমে উঠছে। আমি বাইরে থেকে রেগে থাকি, কিন্তু ভেতরে ভেতরে বুঝি নয়নের চোখের আগুন আমাকে গলিয়ে দিচ্ছে ধীরে ধীরে। এই যে প্রতিদিন সন্ধে নামলেও ছাদে আসে, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, একটু ঠান্ডা বাতাস আর ওর আগুনের চোখ। এই চুপচাপ খেলা একদিন কোথায় গড়াবে আমি নিজেও জানি না। আজ দুপুরে আমি একা বাড়িতে, সবাই বর্ধমানে মামা বাড়ি গেছে। গরমে ঘেমে উঠেছিলাম, ফ্যান চলছে, কিন্তু শরীর চেপে থাকা কামিজটায় যেন আগুন লেগেছে। আমি স্লো মোশনে ঘরে ঘুরছিলাম, তখনই নয়ন এলো দরজায় দাঁড়িয়ে, চুপচাপ তাকিয়ে, মুখে একটু ঘাম, চোখে অদ্ভুত কিছু। আমি বললাম, কি দরকার ছিল এখন আসার? ও বলে, বৌদি এই গরমে তুমিই তো ঠান্ডা। আমি হেসে বললাম, তুই বেশি কথা বলছিস আজকাল। নয়ন ধীরে ধীরে ঘরে ঢুকল আর আমার দিকে তাকিয়ে বলল, বৌদি তোমার ঘামের গন্ধটা কি শুধু গরমের জন্য? আমি একটু চমকে উঠলাম, আবার মুখে কিছু বললাম না। ও এসে আমার পাশে দাঁড়ায়, হালকা করে বলে, তোমার ঘাড়ের পেছনে একটা বিন্দু ঘাম জমেছে জানো, দেখতে খুব সুন্দর লাগছে। আমার রোমকূপ খাড়া হয়ে গেল। না, এটা ভয় না, এটা অন্য কিছু। শরীর জ্বলে উঠল, কিন্তু মুখে বললাম, তুই এক্ষুনি বের হ, নয়তো খুব মেরেই দেব। ও ধীরে ধীরে আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে, তুমি তো মেরেই ফেলেছ বৌদি, ওই চোখের ভাষায়। আমি আর কিছু বলতে পারছিলাম না, শুধু দাঁড়িয়েছিলাম, যেন শরীর নড়েও না, গলেও না। মনে হচ্ছিল এক একটা নিঃশ্বাসে নয়নের চোখ আমার বুকের ভেতর ঢুকে যাচ্ছে। গায়ের ঘামে তোমার নাম লেখা হয়ে যাচ্ছে নয়ন, আর আমি সে নাম মুছতেও পারছি না, লুকাতেও পারছি না। বিকেলটা আজ যেন বেশি নরম, জানালার পর্দা দুলছে, আলো এসে পড়ে আছে ঘরের কোণে। আমি লাল পাড়ের পাতলা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিলাম। হঠাৎ পেছন থেকে নয়নের কণ্ঠ, বৌদি এই শাড়িটা পরলে তোমার কোমরের বাঁক যেন চোখে ধাঁধা লাগিয়ে দেয়। আমি আয়নায় ওর চোখে তাকিয়ে বললাম, তুই আয়নার দোষ দিচ্ছিস না তো? নয়ন হাসল, ধীরে এসে দাঁড়াল ঠিক আমার পেছনে। আমার পিঠের একদিক দিয়ে ওর নিঃশ্বাস লাগছিল। গরমে শরীর একটু ঘেমে উঠেছে, আর শাড়ির ভাঁজগুলো ততক্ষণে গা লাগা হয়ে গেছে। ও হঠাৎ আমার কাঁধ ছুঁয়ে বলল, তুমি জানো তোমার শাড়ির আঁচলটা এত নরম, যেন হাত দিলে চামড়ার ভেতরে ঢুকে যেতে চায়। আমি চমকে উঠি না, কারণ ওর স্পর্শের অপেক্ষায় আমিও যে সারা শরীরে উত্তাপ ধরে রেখেছি। তবু মুখে বলি, এত কাছে এসে দাঁড়াস না নয়ন, আমি কিচেনে যাচ্ছি। ও হঠাৎ আমার আঁচলটা ধরে ফেলল পেছন থেকে। আমি থেমে গেলাম, বললাম, ছাড়, খেয়ে যদি দেখে। ও বলে, তুমি তো কাউকে বলছো না বৌদি, আমিও বলবো না। ওর চোখের তাপ আমার পিঠে লাগছে, আঁচলের ভাঁজে যেন আমাদের নিঃশ্বাসগুলো জড়িয়ে যাচ্ছে।
ওই লাল পাড় আমার বুক ছুঁয়ে ওর দিকে ঝুঁকে পড়ে, আর নয়নের চোখ ঠিক সেখানে আটকে থাকে। আমি জানি আমি পালিয়ে যেতে পারি, কিন্তু পালাচ্ছি না, কারণ আজ শাড়ির প্রতিটা আঁচলে আমি ওকে জড়িয়ে ফেলেছি। ও জানে না, নয়ন শুধু আঁচল ধরেনি, সে বৌদির মনটাকেও ছুঁয়ে ফেলেছে। সেদিন রাতে ঘুম আসছিল না। আমি বিছানায় শুয়ে চুপচাপ ছাদের পাখার ঘূর্ণি দেখছিলাম, কিন্তু মন ছটপট করছে। নয়নের সেই চোখ দুটো বার মনে পড়ছে, যেমনটা দুপুরে আঁচল ধরে বলছিল, তুমি জানো না, তোমাকে ছুলে এই গাঁ জ্বলে ওঠে। ওর ওই কথাটা যেন আমার বুকের ভেতরে থরে থরে ঢুকে আছে। ঘুম না আসায় আমি নিচে নামলাম, রান্নাঘর থেকে পানি নেব। আধো অন্ধকার ঘর, জানালায় কাঁচা চাঁদের আলো এসে পড়েছে। তখনই দেখি নয়ন বারান্দায় দাঁড়িয়ে, গায়ে হাফ টি শার্ট, ঘামে ভেজা। আমাকে দেখে একটু অবাক, তারপর হেসে বলল, তুমিও ঘুমাতে পারোনি? আমি মাথা নাড়িয়ে শুধু বললাম, তোর ওই কথাগুলোই ঘুম কেড়ে নিচ্ছে। ও ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো, ফিসফিস করে বলল, বৌদি, তুমি জানো না তুমি কি করো আমাকে দিয়ে? আমি দৃষ্টি নামিয়ে নিলাম, কিন্তু ওর নিঃশ্বাস গলার কাছটায় গরম করে তুলল। আমার শাড়ির আঁচল কাঁধ থেকে একটু সরে গেছে, নয়নের চোখ সেখানে আটকে। আমি হাত দিয়ে আঁচল ঠিক করতে যেতেই ও হঠাৎ বলল, তোমার বুকের নিচে যে আগুনটা চেপে রেখেছ, সেটা আমি ছুঁয়ে দিতে চাই না, আমি শুধু পাশে বসে গলতে চাই বৌদি। আমার সারা শরীর যেন কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে গেল, কিচ্ছু বলতে পারছিলাম না। শুধু ওর মুখের দিকে তাকিয়ে বুঝলাম, এখানে শরীরের খেলা নয়, এখানে চাপা আগুনের লেলিহান শিখা উঠছে, যেখানে কেউ কিছু জোর করে করছে না, দুজনেই পুড়ছে একসাথে, ধীরে ধীরে। রাতটা যেন থমকে গেছিল, আলো নিভে গেলেও শরীর নিভছিল না। আমি শুয়ে আছি, পাতলা নাইটি গায়ে, কিন্তু বাতাস যেন ঘুমোয়নি। নয়ন একটু আগেই বারান্দা দিয়ে ফিরে গেল, কিন্তু ওর ছোঁয়ার তাপটা যেন এখনও আমার গায়ে লেগে আছে, বিশেষ করে যখন ওর চোখ আমার শাড়ির নিচে পাছার দিকে একবার চুপি চুপি চলে গেল। আমি বুঝেছিলাম ঠিকই, কিছু বলিনি, শুধু চোখ বন্ধ করে একটুখানি ঘাড় ফিরিয়ে হেসেছিলাম। আমি জানি নয়নের নজর কেবল আমার মুখে আটকে নেই, ও জানে কোথায় ছুলেই আমি একটু কেঁপে উঠি। আমার উরুর পাশ দিয়ে যখন হাওয়াটা হালকা চুলকিয়ে যায়, তখনই মনে পড়ে ওর হাত একদিন অসাবধানে ঠিক সেইখানেই লেগেছিল। আমি বলেছিলাম, উফ সর, কিন্তু মনটা বলেছিল, আর একটু থাক। এইভাবে এক একদিন আমার পেছনে দাঁড়িয়ে গল্প করতে করতে ওর চোখ আমার পাছার গোলায় ঘোরাফেরা করে। আমি জানি সেই নজরে এমন কিছু থাকে যেটা জ্বালায়, আবার জলে ভরেও তোলে। ওরই খেলার ছলে আমি নিজেই যেন ওর খেলনায় পরিণত হচ্ছি। আজ রাতে শুয়ে শুয়ে আমি নিজের শরীরের ভাঁজগুলোর দিকে তাকালাম। মনে হচ্ছিল ওর হাত যদি একটুখানি গায়ে ছুতো, তাহলে হয়তো আমি থেমে যেতে পারতাম না। একটা গভীর ঘোর পেয়ে বসে, যেন নয়নের চোখে আমার পাছার ওম জমে আছে, আর আমি নিজেই তাতে পুড়তে চাই। সেদিন দুপুরবেলা আমি শুয়েছিলাম বিছানায়, হালকা একটা সবুজ কামিজ গায়ে, শাড়ি পরিনি, জানালা খোলা, বাতাস ঢুকছে ধীরে ধীরে। গায়ের কাপড়টাও যেন হাওয়ার সাথে পাল্লা দিয়ে গা থেকে সরে যেতে চাইছে। নয়ন এসে দাঁড়ালো দরজায়, এক মুহূর্ত চুপচাপ। আমি জানতাম ও আসবে, আর আমিও যেন ওর জন্যই অপেক্ষায় ছিলাম। ঘুমাচ্ছ? নয়নের কণ্ঠে একটা ঘোর লেগে আছে। আমি চোখ না খুলেই বললাম, তুই এলে ঘুম আসবে না? ও ধীরে ধীরে ঘরের ভেতরে এলো, আমি সামান্য সরে ওকে বসতে দিলাম পাশে। আমাদের মাঝখানে কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের গরম ছোঁয়া। হঠাৎ ওর হাতটা আমার পায়ের কাছে পড়ে থাকা ওড়নার ওপর পড়ে গেল। আমি চমকে উঠলাম না, কারণ মন চেয়েছিল ঠিক এই ছোঁয়াটাই। নয়নের আঙুল একটু একটু করে আমার উরুর কাছে চলে এলো, একটা চুপি চুপি চাপ লাগলো তলপেটের নিচে। শরীর কেঁপে উঠল হালকা করে। আমি ওকে ঠেকালাম না, শুধু বললাম, নয়ন আর এগোবি না, দয়া করে। ও ধীরে ধীরে বলল, বৌদি তুমি নিজেই তো থামতে দিচ্ছ না, জানো না এখানে তোমার চুপ করাটা আমার কাছে সবুজ সংকেত। তলপেটের নিচে একরকম দোলা লেগে আছে, বুকের ভেতরে ঠুসঠাস শব্দ, আর চোখে পানি জমছে।
আমি নিজেই জানি না কোন অনুভবে। ও কিচ্ছু করেনি, শুধু ছুঁয়ে দিয়েছে। অথচ এই এক ছোঁয়াতেই আমি গলে যাচ্ছি, ভেঙে যাচ্ছি, চাইছি ওর দিকে আরও একটু এগিয়ে যেতে। কিন্তু এই দোলাটার ভেতরেই লুকিয়ে আছে আমার শেষ স্বস্তি, আর সেইটুকু আমি নয়নের হাতেই তুলে দিচ্ছি ধীরে ধীরে। রাতটা একেবারে নিঃশব্দ ছিল। বাড়ির সবাই ফিরেছে, কিন্তু আমার মনে হচ্ছে যেন চারপাশ খালি। নয়ন আর আমি মুখোমুখি হইনি 3 দিন, তবু বুকের ভেতর শুধু ওর ছোঁয়া, ওর চোখের দৃষ্টি, ওর আঙ্গুলের স্মৃতি জমে আছে গভীরে। সেদিন রাতে রান্নাঘরে একা ছিলাম। আচমকা নয়ন পেছন থেকে ডাকল, বৌদি। আমি চমকে ঘুরে দাঁড়ালাম। নয়ন দাঁড়িয়ে, চোখে জলের মতো টলমলে আলো। আমি বুঝলাম এটাই শেষ দেখা। আমি এগিয়ে গেলাম, কাছে গিয়ে শুধু বললাম, আর হবে না নয়ন, জানি, তবু বলো তোমার মনে কি আছে। ও ধীরে ধীরে বলল, তোমার শরীরের কাছে এসে আমি নিজেকে বারবার হারিয়ে ফেলেছি, কিন্তু আজ তোমার মনটা চাই। একবার শুধু বলো, তুমি আমায় চেয়েছিলে কিনা। আমার চোখ ভিজে গেল। আমি কিছু না বলে ওর বুকের কাছে গা ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম। শুধু দুজনার নিঃশ্বাস চলছিল পাশাপাশি, আর মাঝখানে একটা অজানা আগুন নিঃশব্দে জ্বলছিল। আমার মাথা ওর কাঁধে এলিয়েছিল। আমি বললাম, চেয়েছিলাম প্রতিদিন, প্রতিটা সন্ধে তোর চোখে যখন আমার শাড়ির আঁচল পড়ত, আমি অপেক্ষা করতাম কখন ছুবি, কখন তুই বলবি কিছু। ওর হাত আমার পিঠে রাখল নরম করে। কোনো উত্তেজনা নেই, কোনো দৌড় নেই, শুধু শান্ত আগুন। ও ফিসফিস করে বলল, এই একটুকু ছোঁয়া নিয়ে আমি সারা জীবন বাঁচতে পারব, যদি তুমি বলো তুই ছিলি আমার। আমি চোখ বন্ধ করে বললাম, হ্যাঁ ছিলাম, আছি, কিন্তু শুধু এই মুহূর্তটুকুর জন্য। ঘর নিঃশব্দ। বাইরের বাতাসে জানালার পর্দা দুলছে। আমাদের মাঝখানে লুকিয়ে থাকা সব ইচ্ছেরা আজ শুধু নিঃশ্বাসে গলে গেল। শরীরের খেলা না থাকলেও সেই রাত ছিল সবচেয়ে গরম, সবচেয়ে সত্য, সবচেয়ে প্রিয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।